আমরা তখন থেকে যেটা লক্ষ্য করেছি যে বিএনপিকে তিনি সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং আপনারা যেটা খোরশেদ বলেছেন যে আপনি যদি বিএনপি রেকর্ড দেখেন অতীতের প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। আজকে যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে, আমাদের কৃষকেরা যেন ভালো থাকে, তার সমস্যার সমাধান যেন করা যায়, আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায়, এবং অর্থনীতিতে যেন একটা স্টেবিলিটি, একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্তভাবে দাঁড়ায়। এটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি। এবং সেই জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব পেয়েছে, বিএনপির বিরুদ্ধে অন্তত এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিএনপি অর্থনীতিকে সচল করেছে এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশকে। এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যেমন খোরশেদ যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললেন, এই বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। এখানে সম্ভবত ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসী না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে, এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি। আরেকটা বিষয় যেটা আমি তুলে আনতে চাই আপনাদের সামনে, আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। 1975 সালে যখন আপনার পট পরিবর্তন হলো, তো সেই সময় অনেকে ভেবেছিল যে তারপরে বাংলাদেশ বোধহয় ডুবেই যাবে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কিন্তু টেনে উপরে তুলেছিলেন একটা বটমলেস বাস্কেট থেকে, সেটাকে একটা সম্ভাবনার একটা জনপদ তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আমাদের আমাদের কৃষকদের কিন্তু প্রচুর উৎপাদনশীলতা আছে। আমরা যদি তাদেরকে ঠিক মতো সাহায্য করতে পারি, তাদের সার, বীজ এবং সেচ যদি ঠিক মতো পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে আরো বেশি, যেটুকু আমরা অর্জন করতে অনেক বেশি অর্জন করতে পারবো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, 1971 সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয়, সেই সময় বাংলাদেশের তৎকালীন বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, খাদ্য ঘাটতি ছিল 28 লক্ষ মেট্রিক টন। আমার মনে হয় এখানে জাহাঙ্গীর সাহেব আছেন সামনে বসে, আমার উনি ভালো বলতে পারবেন, অর্থনীতি কৃষির মানুষ। সেই বাংলাদেশ কিন্তু এখন প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এই খাতে কিন্তু আমরা যথেষ্ট অর্জন করেছি, যেটা আমাদের কৃষক, আমাদের কৃষি বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে। আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার, যেটা আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি, স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, শিক্ষা খাতকে একেবারে আমূল পরিবর্তনকে আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার। এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনার এখানে আছে ভবিষ্যৎ পথরেখা, শুধু অর্থনীতির, এটাতে শুধু অর্থনীতির পথরেখা হলেই হবে না, সঙ্গে সঙ্গে রাজনীতির পথরেখাটাকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে, তাকে স্থিতিশীলতা থাকতে হবে, তার একটা স্থায়িত্ব থাকতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ করেছি। আমরা সবাই জানি যে আমরা আপনার এই যে রিফর্মসগুলো করেছি, চার্টারে সই করেছি,
ঘোষণাপত্রে সই করেছি। এবং একটা জিনিস আমি খুব পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই যে বিষয়গুলো আমরা সই করেছি, রিফর্মসের যে প্রস্তাবগুলো